হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, সকাল সকাল এদিকে আমি ফুল তুলতে এসেছি। সকাল বলতে স্নান হয়ে গেছে আমার, মানে এখন অনেকটাই সকাল। মেয়েকে স্কুল থেকে আনতে যাব, ওকে সকালে স্কুলে দিয়ে এসেছি। তো তারপরে ওকে স্কুলে দিয়ে এসে রাজ্যের কাজ ছিল, ঘরের রান্নাঘরের সব কাজ, ঘর মোছা, অনেক কাজ হয়ে গেছে। তোমাদের আজকে সবটা শেয়ার করলাম না, সকালে যে রুটিনটা, কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে করেছি। পুজো দেবো বুঝতেই পারছো, তারপরে বরকে উঠিয়ে স্নান দান করানো, ঘরের বিছানাপত্র চেঞ্জ করা, ঘরদোর মোছা, জল ভরা, জামা কাপড় কাচা, কত কাজ থাকে তাই না? তো এই 1 ঘন্টার মধ্যে সব কাজ করতে গেলে না অনেকটা লেট হয়ে যায়। হ্যাঁ, তবে বরের কাজটা 1 ঘন্টায় হয় না, ওর কাজটা একটু লেট হয়। তো এদিকে দেখো, আমি স্নান করে নিয়েছি, ওকে স্নান করিয়ে ঘরে বসিয়ে দিয়ে এসে আমি একটু শ্যাম্পু করে নিয়েছি। আর এদিকে আমি ফুল তুলতে এসেছি। তো এখনও বুঝে উঠতে পারছি না পুজোটা দিয়ে যেতে পারবো কিনা, কারণ সত্যি কথা বলতে তাহলে লেট হয়ে যাবে। আর এই যে অ্যালামন্ডা বা অলকানন্দা গাছটা না গত বছর কিনেছিলাম, কি সুন্দর ফুল ফুটেছে বলো। তবে গাছটা না খুব একটা বেশি যত্ন পায়নি, যত্ন যদি পেত তাহলে হয়তো আরও ভরে ভরে ফুল দিত। তবে গাছটা এখনও খুবই ছোট, মানে যখন এনেছিলাম তখন অনেকটা ছোট ছিল, তারপরে কাটছাট হয়েছে, একটা বছর বেড়েছে। আর এই গাছের গোড়ায় আরও অনেক গাছ লাগানো ছিল, যে কারণে গাছটা না খুব মানে ভালোভাবে বাড়তে পারেনি। তো এই সমস্ত গাছ আমি কেটে দিয়েছিলাম। আমি জানতাম যে বর্ষাকালে এই গাছে পুরো ভরে ভরে ফুল দেবে, তার আগে আগে আমি কেটে দিয়েছিলাম ওই গাছের গোড়ায় যে সমস্ত গাছগুলো ছিল আর কি। তো ওই জন্য গাছটা একটু বাড়তে পেরেছে, আর গাছে এখন কি সুন্দর ফুল ফুটেছে। আমার সত্যি কথা বলতে এই গাছ, মানে ফুলে ভরা গাছ দেখতে কার না ভালো লাগে। তো আমি এখন পুজো দিয়ে যেতে পারবো না, একদমই টাইম হয়ে গেছে। কোনো রকমের চুলটা আঁচড়াতেও পারিনি, সামনেটা আঁচড়ে একটু সিঁদুর পরে বেরিয়ে পড়েছি। তো মেয়েকে ছেড়ে দিয়েছি স্কুল থেকে, ওকে স্কুল থেকে নিয়ে তারপরে টোটোতে উঠলাম। তো এখন বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে তারপরে ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। আর এখন ওর জন্য ভাত করে রেখেছি, কারণ আজকে সকালে কোনো ভারী টিফিন করে দিতে পারিনি। যেদিন ধরো রুটি করে দিই, ম্যাগি করে দিই বা পাস্তা যাই হোক কিছু করে দিই, সেদিন আর বাড়িতে এসে ভাত দিই না। কিন্তু যেদিন কিছু দিতে পারি না, যেমন ফল দিয়ে দিই মাঝে মাঝে, তো সেদিন আমাকে কিছু না কিছু বাড়িতে করে দিতে হয়। আর এদিকে ডাব এনে রেখেছিল উজ্জ্বল বেশ কয়েকদিন আগে, কিন্তু ডাবগুলো খাওয়া হয়নি বা কেউ খায়নি। তো ভাবলাম যে, উজ্জ্বল বললো তাহলে কণিকা নষ্ট হয়ে যাবে, দিয়ে দাও। আমি বললাম তাহলে তুমি একটা খেয়ে নাও, মেয়েকে একটু দিয়ে দাও। তো বললো ঠিক আছে, কেটে দাও, খেয়ে নিচ্ছি। তো আমাকে জোর করছিল, আমি বললাম খাবো না। তো আমি দেখো ডাবের মধ্যে থেকে বহু কষ্টে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নারকেল, মানে শ্বাস ছিল, বের করেছি। সেখান থেকে একটুখানি শ্বাস মুখে দিলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর উজ্জ্বল নারকেলের শ্বাস খেতে খুব ভালোবাসে। তোকে একটু দিলাম বেশি করে, আর মেয়েও খেয়ে নিয়েছে। এবার রান্নাঘরে আসলাম, তো বলছে যে কণিকা একটু চা করো, চা 2 দিন ধরে চা খাওয়া হয়নি, সকালে বিকালে কখনোই। তো বললো একটু চা করো। এবার আমারও মাথাটা ঘুরছিল, আর এদিকে চামচ খুঁজে না পেলে আমি এই কর্ম করি, মানে ওই যে ছাঁকনি যে সেটা হাতলটা, ওটাকে দিয়েই ঘুরিয়ে নিই কয়েকবার। আর তারপরে মেয়ে আসার সময় বায়না করছিল মা কিছু কিনে দেবে। তো একবারই বললো, আমি তো প্রথমে বলেছিলাম না। তারপরে দেখলাম যে একটু মুখটা কালো হয়ে গেছে, ও সেরকম একটা বায়না করে না আমার কাছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি খাবি? বলছে একটা লেস কিনে দেবে। তো সেই লেসটা কিনে এনেছে। আর একে দেখো, মানে দিদির কাছে গিয়ে এমন করে বসেছে হাত পা ছড়িয়ে, মানে ও মুখ থাকলে মুখ ফুটে বলেই দিত, দিদি আমাকে একটুখানি দে। মানে ওকে তো বোঝাতে পারি না যে তুই এগুলো খেতে পারবি না। তো মেয়েকে বললাম ভাইকে একটুখানি ভেঙে দে। তো ওই যে হাফটারও একটু কম দিয়েছে, সেটা খেয়ে সে মহা খুশি। মানে মুখটা এত নিষ্পাপ লাগে সেই মুহূর্তে যখন কেউ খেতে বসে, যেন ওর মতো লোভী ছোচা বা বাচ্চা কেউ নেই পৃথিবীতে। এত মায়া লাগে দেখলে, জানো না। তো তারপরে ওদেরকে রেডি করিয়ে চা খেয়ে চলে এসেছি পুজো দিতে। দেখো, কিছু করার নেই, মানে আমার রুটিন একটু এলোমেলো হয়ে যায়, কারণ সব দিকে সামলাতে গেলে কোনো না কোনো দিকে একটু না একটু প্রবলেম হয়েই যায়।
কালকে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, যেখানে আমি তোমাদেরকে কিছু কথা বলেছিলাম। তো সেই সংক্রান্ত কিছু নেগেটিভ কমেন্ট এসেছিল, যেটা আমি ক্লিয়ার করেছি লাইভে। তারপরে অনেকের অনেক কিছু জানার জিজ্ঞাসা ছিল, তো যতটুকুনি সম্ভব আমি লাইভে ক্লিয়ার করেছি। আর একটা যে কথা আমার বলার, আমাকে না বেশ কয়েকজন, আমাকে যারা ভালোবাসো, তো যারা খুব ভালো ভালো সাজেশন দাও, আমার কোনো প্রবলেম আমি যখন পড়ি তোমাদেরকে জিজ্ঞাসা করি আমি কি করব, বা আমি একটু হেল্প চাই, আমি পারছি না, তোমরা একটু বলে দাও। তো সেরকমই কয়েকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে কণিকা, ফ্ল্যাট কিনে নাও, মানে এখন জায়গা জমি কিনে তুমি একটা মেয়ে মানুষ, তোমার পক্ষে বাড়ি করাটা খুব টাফ হয়ে যায়। হ্যাঁ জানি, খুব কঠিন ব্যাপার আমার একার পক্ষে, সত্যি খুব কঠিন ব্যাপার, কিন্তু আমি মনে করি যে চেষ্টা করলে হয়তো সবই সম্ভব। হয়তো একটু কষ্ট হবে, একটা বছর হয়তো কষ্ট হবে, বা যে কদিন বাড়ির কাজ হবে, বা একটু হয়তো প্রবলেম হবে, কিন্তু তারপরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তবে আমি হয়তো ফ্ল্যাট নেওয়া যেতেও পারে, কিন্তু ফ্ল্যাট নেওয়ার মতো, ফ্ল্যাট নিতে সত্যি কথা বলতে প্রচুর টাকা লাগে, আমি যেটুকুনি জানি। কারণ আমি যখন ফ্ল্যাট এর আগে একবার দেখতে গেছিলাম, অনেক আগে, তো তখন যে ফ্ল্যাটের মানে ভাড়া বলেছিল না যত টাকা, ওটা আমার পক্ষে দেওয়া তো দুঃসাধ্য ব্যাপার। আর যদি পুরনো ফ্ল্যাটও কিনতে যাই, পুরনো ফ্ল্যাটেরও খুব একটা কম দাম থাকে না। আর তোমার ওই যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওখানে সবচেয়ে ফ্ল্যাটে যে প্রবলেমটা হয় আমাদের সাধারণ মানে মানুষের ক্ষেত্রে, মানে যাদের, আমাদের যেহেতু দেখো, আমার যেহেতু কাজের কোনো ঠিক নেই, আমি মানে পেমেন্টের কোনো ঠিক নেই, সত্যি কথা সেটাই। তো ওখানে মেনটেনেন্স যে চার্জটা লাগে ফ্ল্যাটে থাকতে গেলে, তো সেটা না অনেকটা বেশি পড়ে যায়, আমি যতটুকুনি জানি। আর ফ্ল্যাট, মানে আমার ফ্ল্যাট না আমার একটু অন্যরকমই লাগে, মনে হয় যেন ওটা নিজেরই না, আমার এরকম মনে হয়। তবে হ্যাঁ, যারা থাকে তাদের তো অবশ্যই অভ্যাস হয়ে গেছে, তারা ব্যাপারটা ভালো করে জানে বা আমাকে বোঝাতে পারবে। তোমরা একটু আমাকে জানিও। আমি যখন ফ্ল্যাট দেখতে গেছিলাম একবার, তখন ওনারা, আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে মেনটেনেন্স চার্জ কত, তখন বলেছিল 3 থেকে 4 হাজার টাকা। তো কম করে যদি 3 থেকে 4 হাজার টাকাও হয়, আমি ধরছি সেখানে 2 হাজার টাকা, যদি খুব কমও হয়, মানে প্রত্যেক মাসে 2 হাজার কি 2,500 টাকা দেওয়া আমার আমার পক্ষে তো সম্ভবই নয়। কারণ সত্যি আমার পক্ষে সম্ভব নয় 2 থেকে 2,500 টাকা সারাটা জীবনের জন্য প্রত্যেকটা মাসে দেওয়া, মানে একদমই পসিবল নয় আমার পক্ষে। তো সেখানে একটা নিজের বাড়ি, নিজের মতো করে আমি থাকতে পারবো, সেটা আমি বলছি না যে আমি পাকা বাড়ি করব, আমি ছাদের বাড়ি করব, সেটা নয়। একটা থাকার মতো রুম, একটা বারান্দা, যেখানে কিচেন, আর সামনে একটু খোলা জায়গা থাকবে, ওই জন্য একটু বেশি জায়গা চাইছি। বেশি বলতে একদম বেশি নয়, ধরো একটু 1.5 থেকে 2 কাঠা মতো, ধরো হাফ কাঠা বা 1.25 কাঠার মধ্যে, বা 1 কাঠার মধ্যে বাড়ি করা হলো। আর যেটুকুনি জায়গা থাকবে, গাছপালা থাকলো, একটু উজ্জ্বল বেরিয়ে দেখতে পারবে, ব্যাস, মানে এইটুকুনি চিন্তা ভাবনা করেছি। তবে বললেই তো আর বাড়ি করা যায় না, সময় তো লাগবেই, আমি হাতে সময় নিয়েছি। তো এই জন্যই আর কি তোমাদের জানিয়ে দিলাম যে ফ্ল্যাট নিলে না ব্যাপারটা একটু অন্যরকম দাঁড়িয়ে যাবে, কারণ ফ্ল্যাটের ওই যে মেনটেন যে খরচাটা, সেটা অনেকটা বেশি হয়ে যায়। তারপরে আমি শুনেছি ফ্ল্যাটের যে কোনো কিছু খারাপ হলে, প্রবলেম হলে, ধরো সবাইকে টাকা দিতে হয়, মানে সবাই একটা চার্জ করে যে এই টাকাটা দিতে হবে। ইলেকট্রিসিটি, কল, বা কোনো না কোনো কিছু, লিফট খারাপ হলে সেক্ষেত্রেও টাকা দিতে হয়। তো মানে এটা একটা আমার পক্ষে, আমার মনে হয় যে হঠাৎ করে হুট করে যদি টাকা চাই, আমি টাকা কোথায় পাবো? যদি আমার কাছে টাকা না থাকে, আমি কার কাছে চাইতে যাব? নিজের ঘরে যদি মানে চাল ফুটো হয়ে জলও পড়ে, তাহলে সেখানে একটা বালতি পেতে দেওয়া যায়, এরকমই একটা ব্যাপার। মানে আমার এটা ভীষণভাবে মনে হয়, আমি জানি না এটা আমি ভুল বললাম কি ঠিক বললাম, তোমরা আমাকে, যদি আমি ভুল বলি আমাকে জানিও। আর আমার এটা মনে হয় নিজের, মানে পার্সোনালি, সেটাই আর কি তোমাদেরকে এই বক্তব্যটা জানালাম। অনেকেই বলেছো হ্যাঁ ফ্ল্যাট নিলে খাটনিটা হয়তো হবে না, তৈরি করা জিনিসের মধ্যে আমি আমার জিনিসপত্র নিয়ে, বা আমি আমার মানে আমি নিজে গিয়ে থাকতে পারবো, আমরা গিয়ে খাটতে হবে না। তো কিন্তু বাড়ি তৈরি করতে গেলে ইট বালি সিমেন্ট টানা, মিস্ত্রি খরচা, তারপরে অনেক দিন সময়ের ব্যাপার লাগে, এটা তো একটা আছেই। একটা যদি একতলা বাড়ি মানে অ্যাডবেস্টার ওপরে অ্যাডবেস্টার দিয়ে করা হয়, সিঁড়িঘর না করে, ধরো 2টো রুম হলো, বা আপাতত হয়তো একটা রুমই হবে, একটা রুম হলো, আর ঘরের সাথে অ্যাটাচ বাথরুমটা একটু আমাদের বড় দরকার উজ্জ্বলে হুইল চেয়ারের জন্য। প্লাস যেখানে বারান্দা করবো, বারান্দাটা একটু বড় করলাম, বারান্দার মধ্যেই একপাশে রান্নার জায়গা হলো, আর উঠোনটা হলো, চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা থাকবে ঘরটা, গেট লাগানো থাকবে। তো
সেক্ষেত্রে মোটামুটি একটা কলম দিয়ে যদি বাড়িও করতে যাই 1 মাস তো সময় লাগবেই, 1 থেকে 1.5 মাস। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক। চলো আমি খোঁজার চেষ্টা করছি। আমি কালকে যখন বলেছিলাম অনেক দিদিভাইরা আমার সাথে যোগাযোগ করেছো, শ্যামনগরে অনেক জমির খোঁজ আমি পেয়েছি। তো সত্যি কথা বলতে অনেক নয়, মানে 3-4 জনের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমাকে নাম্বার দিয়েছে। তো তোমাদেরকে অবশ্যই আমি জানাবো পরে সবটাই। তো যাই হোক, দেখো ব্লগে ফিরি, অনেক কথা বলে ফেললাম। আর এখন আমি এসেছি মেয়েকে নিয়ে একটু পার্কে। আজকে আমাদের রাস্তার সামনে না রাস্তার পাইপ বসাচ্ছে, পুরো রাস্তা খুঁজে ফেলেছে বড় সেই ক্রেন গাড়িগুলো এনে। তো ম্যামকে বারণ করে দেওয়া হয়েছে ফোন করে, যাতে পড়াতে না আসে, কারণ স্কুটি নিয়ে ঢুকতে পারবে না। তো মেয়ে বললো যে মা তাহলে চলো একটু ঘুরে আসি। তো এই পার্কটার কথা, এখানে একটা পার্ক আছে, এই পার্কটার কথা ওর অঙ্ক স্যারকে বলেছে। ও যেহেতু কোথাও ঘুরতে টুরতে আসতে পারে না সেভাবে, আমিও নিয়ে যেতে পারি না, ওর বাবাও নিয়ে যেতে পারে না। তো সত্যিই তো ওর জন্য ভাবি মাঝে মাঝে যে আমার মেয়েটাও সত্যি কোথাও ঘুরতেও যেতে পারে না সেভাবে কোথাও। খুব বায়না করছে, চলো না মা, স্যার বলেছে চলো না মা। ও মানে লোকেশন বলতে পারছে না কোথায়। তারপরে খুঁজতে খুঁজতে এসেছি আমার বাড়ির কাছেই। মানে আমার বাড়ি থেকে ধরো 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। মানে ওই যে ইছাপুরের যেতে একটা রাস্তা আছে আমাদের এখান থেকে, সেখানে মানে সেই দিকে। তারপরে এসে দেখছি সত্যি সত্যি একটা পার্ক হয়েছে। তো বলছে দেখেছো, আমাকে স্যার বলেছিল যে তুই ঘুরতে যাবি ওখানে পার্কে, বেশ সুন্দর, ভালো লাগে, সব বাচ্চারা খেলে। তো স্যারের মেয়ে ওইখানে আসে, এই আর কি। তো দেখো এখানে কি মজা করছে বসে, আর আমি বলছি কি তুই এগুলো এই টানাটানি করছিস, দেখবি হাতে ব্যথা হবে। বলছি কি না না, এগুলো দিয়ে জিম করা যায়, আমি জিম করব। আর তারপরে খানিকক্ষণ দাঁড়িয়েছিল দোলনা চড়ার জন্য, দোলনা তো চান্সই পেল না। তারপরে কত বলে একজনকে উঠিয়ে 2 মিনিট দোলনা বসিয়েছি, তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর আসার সময় কি নিলাম, ও একটু চপ নিয়েছিলাম উজ্জ্বলের জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা